ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে মার্কেট কেন এত বড় কারেকশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই কারেকশন পর্বটা শুরু হয়েছে যদি আমরা পেছনে ঘুরে দেখি 28 সেপ্টেম্বর থেকে, অলমোস্ট 1 অক্টোবর থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে এই টোটাল লম্বা কারেকশনটা মার্কেটে চলে আসছে টিল নাও। এর আগে অবধি এই কারেকশনটাকে হেলদি কারেকশন মানা হচ্ছিল এবং মনে করা হচ্ছিল যারা ফ্রেশ ইনভেস্টার্স রয়েছে মার্কেটে তারা এই সময় মার্কেটে নতুন করে বাই অন ডিপ করতে পারেন এবং একটা হেলদি পোর্টফোলিও বানাতে পারেন। কি করে না, ভালো ভালো প্রচুর স্টক যেগুলো ডিসকাউন্টেড প্রাইসে ট্রেড হচ্ছিল, ইভেন কিছু মোনোপলি সেক্টরের মোনোপলি স্টকস ছিল যারা অ্যারাউন্ড 40%, 44%, অ্যারাউন্ড 50%-এর কাছাকাছিও কিছু স্টক ছিল মোনোপলি স্টক যারা কারেকশন করে ফেলেছিল। তাই মানা হচ্ছিল এটাকে হেলদি কারেকশন। বাট বর্তমানে যখন আমরা পিছনে ঘুরে দেখছি আস্তে আস্তে এই কারেকশনটাই একটা প্রোলং কারেকশানে পরিণত হচ্ছে এবং কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে আলটিমেট ফিউচারে এটা ক্র্যাশ শো পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এই মুহূর্ত অবধি এটাকে ক্র্যাশ বলা চলে না, আপার লেভেল থেকে অলমোস্ট অ্যারাউন্ড 12 থেকে 12.5% মার্কেট কারেক্ট করে নিয়েছে নিজেকে। বাট যতক্ষণ না 18-20%-এর ওপরে মার্কেট কারেক্ট করছে নিজেকে ততক্ষণ পর্যন্ত আমরা ক্র্যাশ বলতে পারবো না। তবে হ্যাঁ, সম্ভাবনা সেই দিকেই এগোচ্ছে। কেন? কারণ বর্তমানে গ্লোবাল ইকোনমি একটু আনস্টেবল। আমাদের ইন্ডিয়ান ইকোনমি মানে লাস্ট পিরিয়ডস ধরে বা লাস্ট 6 মাস ধরে যদি আপনারা দেখেন জিডিপি স্লো ডাউন হয়েছে আমাদের, নো ডাউট। কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট খারাপ বেরিয়েছিল, সেই কারণে হতে পারে। ইনফ্লেশন পিকে আছে, সেটাও হতে পারে। এবং তারপরে আমাদের রিসেন্ট ইলেকশন, ইউএসএতে যে ইলেকশন ছিল সেইখানে ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পরে তিনি ঘোষণা করেছিলেন তিনি আবার ট্যারিফ হাইক করবেন, যেটা তিনি আগেও করেছিলেন যখন এর আগে তিনি সিটিং পিএম ছিলেন সেখানকার, সিটিং প্রেসিডেন্ট ছিলেন সেখানকার। সেই সময়ও তিনি এই একই জিনিস করেছিলেন, চায়নার সাথে ট্রেড ওয়ারে লিপ্ত হয়েছিলেন। হ্যাঁ, এই ট্রেড ওয়ার বলতে ওয়ার শব্দটা চলে এসছে মানে অনেকের মাথায় চলে আসতে পারে যুদ্ধর ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সব যুদ্ধ গোলা বারুদ দিয়ে লড়া হয় না, কিছু যুদ্ধ বুদ্ধি দিয়েও লড়া হয়, কিছু যুদ্ধ শক্তি দেখিয়েও লড়াই করা হয়। যাকে সেগুলো সাইডে রাখি। বর্তমানে যেটা আমাদের মূল কথা বলার আলোচনার আলোচ্য বিষয়, সবার প্রথম আমাদের মার্কেট স্টেবল হবে কখন বা কবে বা কোন এমন পয়েন্ট যেখানে গিয়ে আমাদের মার্কেট স্টেবল হতে পারে। সবার প্রথম পয়েন্ট 22,800 আমাদের মার্কেটের একটা স্ট্রিক্ট সাপোর্ট লেভেল ছিল, যেটা আপনারা যদি আমাদের চ্যানেলে রেগুলার ভিজিটার হয়ে থাকেন আপনারা আগেও দেখেছেন যে 22,800টাকে আমরা অনেকদিন আগে বলেছিলাম যে এটা একটা দুর্দান্ত সাপোর্ট জোন, মার্কেট এই জায়গাটাতে এসে সাপোর্ট নিতে পারে। এবং এক্স্যাক্টলি কয়েকদিন আগে মার্কেট সেখানে সাপোর্ট নিয়েছিল। কিন্তু যারা একটুখানি টেকনিক্যাল জানেন বা একটুখানি টেকনিক্যাল ফলো করেন তারা একটা জিনিস ফলো করেছেন, সাপোর্ট নেওয়ার পরে মার্কেট একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই লোয়ার হাইয়ের ফরমেশন বানিয়ে মার্কেট আবার ডিপের দিকে যাচ্ছে। এবং মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট এই মুহূর্তে রিভার্সালের কোনো জায়গায় নেই, মার্কেট আরও নিচে যেতে পারে। এবার চলে আসি ফান্ডামেন্টালে যদি দেখি, সবার প্রথম চলে আসে এফআইআই এর সেলিং। এবার এফআইআইরা এত সেল কেন করছে? দেখুন, মেজর রিজন হচ্ছে দুটোভাবে ডিফাইন করা যেতে পারে। একটা যুক্তি আছে, সেকেন্ডটা বলা যেতে পারে মানে অনেকের কাছে যুক্তি নয়, অনেকের কাছে যুক্তি সাপেক্ষ, যে যেরকমভাবে অসুবিধা নেই। প্রথম রিজন, প্রত্যেকটা মার্কেটই একটা সাইকেলে চলে। একটা টাইম থেকে একটা টাইম থাকে, মানে একটা সার্টেন পিরিয়ড থাকে যেখানে মার্কেট মানে একটা সুন্দর বুল রান দেখাবে। একটা টাইম থেকে একটা টাইমে সার্টেন পিরিয়ড থাকে যেখানে মার্কেট কনসলিডেট করবে নিজেকে। একটা টাইম থেকে যেখানে মার্কেটে একটা বিয়ার ফেজ চলবে। তো আগামী 2020 থেকে যদি আমরা ফলো করি, মার্কেটে একটা প্রোলং বুল রান চলছিল। হ্যাঁ, মাঝে মাঝে কিছু জায়গায় কনসলিডেশন ফেজ এসেছে, যেমন আপনারা যদি দেখেন 2021-এর মার্চ থেকে মোটামুটি একটা কনসলিডেশন ফেজ এসেছিল, সেটা মোটামুটি 1 বছর মতো সময় সাস্টেন করেছিল, কিন্তু তারপরেও মার্কেট আবার বুল রানের দিকে অগ্রসর হয়েছিল। তো বর্তমানে মার্কেট নিজের অল টাইম হাইতে ছিল, সেই সময় সেইখান থেকে মার্কেট একটু কারেক্ট হয়েছে। কেন না, প্রফিট বুকিং হয়েছে এবং সেখান থেকে এফআইআইরা সেল করেছে, সেল করে অন্য কোনো দেশে অন্য কোনো ইকোনমিতে নিজেদের টাকাটাকে ইনভেস্ট করতে নিয়ে গেছে, যেখানে অপরচুনিটি বর্তমানে ইন্ডিয়ান মার্কেটের থেকে বেশি। সেকেন্ডলি চলে এলো কন্টিনিউয়াসলি ডলারের কন্টিনিউয়াসলি আমাদের আইএনআর বা ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েশন মানে কি, এটা মানে অটোমেটিক্যালি এফআইআইরা না চাইলেও সেল করতে হবে। কারণ কি, বিষয়টা একটুখানি ভেঙে বলে দিই ছোট্ট করে সামারি ওয়েতে।
ধরুন আপনি একজন ফরেন ইনভেস্টার, আপনি যখন আমাদের দেশে এলেন, আমাদের দেশে ইনভেস্ট করার জন্য আপনি ওখান থেকে ডলার নিয়ে এসেছিলেন, যখন ডলার এনে আমাদের ব্যাংকে দিয়েছিলেন, ব্যাংক আপনাকে প্রতি ডলারের এগেনস্টে 80 টাকা করে দিচ্ছিল। আমি কনভার্সন চার্জ, ট্যাক্স, এই ওই সেই সব কিছু সাইডে রাখছি, জাস্ট এক্সাম্পল, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, বিগিনার্সদের বোঝানোর জন্য। যখন আপনি ব্যাংকে গেলেন, $1 জমা দিলেন, ব্যাংক আপনাকে 80 টাকা দিল আপনার $1 এগেনস্টে, আপনি সেটাকে আনলেন, মার্কেটে ইনভেস্ট করলেন, 1 বছর ইনভেস্টেড থাকার পরে আপনার 10% মতো প্রফিট হলো, অ্যারাউন্ড 10% মতো প্রফিট হলো। বছরের শেষে সেই 80 টাকাটা 88 টাকায় পরিণত হলো। এবার যখন আপনি এখান থেকে প্রফিট বুক করে আবার নিজের দেশে ফেরত যেতে চাইবেন, তখন যখন আপনি ওটাকে লিকুইড করলেন, ক্যাশটাকে লিকুইড করার পরে যখন আবার ব্যাংকে গেলেন, তখন এসে দেখলেন যে অটোমেটিক্যালি সেই সময় ডলার যেটা 80 টাকায় চলছিল, এখন একটা ডলার 88 টাকা বা 87 টাকায় চলছে। তার মানে কি হলো? তার মানে আপনি যখন এসেছিলেন তখন $1 দিয়ে 80 টাকা পেয়েছিলেন, বর্তমানে ওই একটা ডলারই আপনাকে আবার নিজের করার জন্য 87 টাকা দিতে হবে। মানে কি হলো? অটোমেটিক্যালি আপনি যে মার্কেট থেকে 10% গ্রোথটা নিয়েছিলেন, যেহেতু অ্যাট দ্য সেম টাইম ডলারের রেট বেড়ে গেছে এবং ইন্ডিয়ান রুপির ভ্যালু পড়ে গেছে, সুতরাং বাই ডিফল্ট আপনার পোর্টফোলিওর যে পার্সেন্টেজটা আপনি গেইন করেছিলেন সেটা অটোমেটিক্যালি কেটে গেল, যে কারণের জন্য বর্তমানে এফআইআইরা কন্টিনিউ সেল করে যাচ্ছে এবং এই সেলিংটা আগেও দেখা যাবে এরকম অনুমান লাগানো হচ্ছে। ওয়েল গাইস, তাহলে এতক্ষণ ধরে আপনারা যেটা দেখলেন, এফআইআই কন্টিনিউ সেলিং করছে, যেটার জন্য আইএনআর কন্টিনিউ ডেপ্রিসিয়েশনের মুডে রয়েছে। এবার কথা হচ্ছে এই সেলিংটা কতদিন পর্যন্ত চলতে পারে। দেখুন, একদম সোজা কথা যদি বলি, এইভাবে যদি ডলারের ভ্যালু বাড়তে থাকে এবং রুপির ভ্যালু পড়তে থাকে কন্টিনিউয়াসলি, যেটার ওপর ফোকাস করেছে ট্রাম্প, এরকম না যে শুধু আইএনআরই আমাদের ডেপ্রিসিয়েট করেছে। আপনারা যদি দেখেন মেজর কারেন্সিরাও ডেপ্রিসিয়েট করেছে, অল ওভার ওয়ার্ল্ডে বর্তমানে কারেন্সি ডেপ্রিসিয়েশন চলছে। কারণ কি? ট্রাম্প আসার পরে একটাই কথা বলে দিয়েছিল, ডলারকে মজবুত করতে হবে, ডলারকে শক্ত করতে হবে, সেই দিকে তারা এগোচ্ছে। এবার এফআইআইরা সেল অফ করছে, সেল অফ করে তারা যাচ্ছে কোথায়? কোথাও তো যাচ্ছে ইনভেস্ট করতে। এরকম তো নয় যে সেল অফ করছে, টাকাটা ব্যাংকে চলে যাচ্ছে, সবাই সবার বাড়ি চলে যাচ্ছে, তা নয়। অ্যাকচুয়ালি বর্তমানে মেজর মার্কেট থেকে, মানে গ্লোবালি যদি কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড থেকে মার্কেট থেকে টাকা বেরোচ্ছে এবং ইউএসের মার্কেটে ইনভেস্ট হচ্ছে। কেন? একান্তই যারা স্টক মার্কেটেই ইনভেস্ট করতে চাইছেন তারা ইউএসএ মার্কেটে ইনভেস্ট করছে। কেন করছে? প্রথম তো হয়ে গেল রিস্ক কম। বাদবাকি যে কান্ট্রিগুলো রয়েছে তারাও যেরকম গ্রোথ দেওয়ার সম্ভাবনা বর্তমানে রয়েছে আগামী 1-2 বছর, সেরকম গ্রোথ দেওয়ার সম্ভাবনা ইউএসএতেও রয়েছে। সেম জিনিস, এরকম না ইউএসএতে গ্রোথের অপরচুনিটি অনেক বড় বা কিছু, বাট সেফার মার্কেট। কেন? দেখতে গেলে ওয়ার্ল্ডের সবথেকে বড় জিডিপি ইউএসএ, সেই কারণে ইউএসের ইকোনমি আনস্টেবল অত সহজে হয়ে যায় না, স্টেবিলিটি ওখানে থাকে একটা। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট রেট থাকে, কিছু রেসিশনস চলতে থাকে, আপ ডাউন মার্কেট চলতে থাকে, কিন্তু ওভারঅল যদি সব দিক থেকে দেখা যায় বাকি ওয়ার্ল্ড ওয়াইড যে কত মার্কেট আছে সেখান থেকে ইউএসএ বেশি সেফ। ওকে, এটা গেল একটা কারণ যেখানে এফআইআইরা ইউএসএতে মুভ করছে বেশি ইন্ডিয়া বা আদার কান্ট্রিজ থেকে। কেন? সেফ অপশানের জন্য। সেকেন্ড চলে এলো ক্রিপ্টো। ক্রিপ্টো আপনারা দেখতে পাচ্ছেন, যারা একটু ফলো করেন মার্কেট তারা জানবেন, যবে থেকে ট্রাম্প মানে এই পুরো ক্যাম্পেইন চালু হয়েছে বা ট্রাম্পের ইলেকশন জেতা বা শপথ গ্রহণ করা, অল টাইমই ক্রিপ্টোতে একটা জিনিস ফলো করা গেছে, ক্রিপ্টো খুব দ্রুত মুভ দিয়েছে এবং প্রত্যেক দিন বলতে গেলে নতুন হাই বানিয়ে গেছে। কেন? কারণ সাপোর্ট করছে, ইউএসের প্রেসিডেন্ট সাপোর্ট করছে, এলন মাস্ক রয়েছে, বড় উদ্যোগপতি, বড় বিজনেসম্যান, নো ডাউট সাপোর্ট করছে, প্রাইস বাড়ছে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে তাহলে বর্তমানে আমাদের মার্কেটের স্থিতি কী হলো এবং আমরা অ্যাজ এ ইনভেস্টর কী করতে পারি। দেখুন, সবার প্রথম কথা, যতদিন না এফআইআইরা আবার রিটার্ন আসছে আমাদের মার্কেটের গ্রোথের অপরচুনিটি বর্তমানে ভুলে যেতে হবে। কথাটা বাস্তব, একটু তেঁতো হলেও, খারাপ লাগলেও কথাটা বাস্তব। এই যে লোকেরা বলছে আমাদের ডোমেস্টিক হাত অনেক শক্ত হয়ে গেছে, এমসি কোম্পানি, মিউচুয়াল ফান্ড বিশাল শক্ত হয়ে গেছে, এফআইআর দরকার নেই, পুরো জিনিসটাই মিথ্যে। হ্যাঁ, আমাদের মিউচুয়াল ফান্ড হাত শক্ত হয়েছে, ডোমেস্টিক মার্কেট শক্ত হয়েছে, কিন্তু এফআইআই যতক্ষণ না বাই করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট ওঠা মুশকিল আছে। হ্যাঁ, এখান থেকে একদম পার্সোনাল আমার পয়েন্ট অফ ভিউ রাখছি মার্কেটের সামনে। আমি এরকম বলছি না যে আমার কথা শুনে আপনারা ট্রেড নিয়ে নেবেন বা কিছু, ডিসক্লেমার দিয়েই রাখি আগে। জাস্ট স্টাডি পারপাসের জন্য ভিডিওটা বানানো হয়েছে, নলেজ শেয়ারের জন্য ভিডিওটা বানানো হয়েছে। আমি এই ভিডিওর মধ্যে যা বলছি পুরোটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। ওকে, সো বর্তমানে আপনারা যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটে, স্টক মার্কেটে যদি আপনাদের ইনভেস্ট করতেই হয়, তাহলে বর্তমানে আপনাদের কাছে গোল্ডের অপশানটা খুব সুন্দর খোলা আছে। কেন? দুটো ভাইস ভার্সা। এটা আপনারা শুরু থেকেই জানেন, যখন একজন দৌড়ায় তখন আরেকজন বাই ডিফল্ট কনসলিডেট করে বা নিচের দিকে পড়তে থাকে। কারা দুজন? একদিকে গোল্ড, একদিকে ইন্ডিয়ান মার্কেট। এবার গোল্ড কেন?
তার কারণ হচ্ছে গোল্ডকে বরাবর সবসময় একটা সেফ ইনস্ট্রুমেন্ট মানা হয় ফর ইনভেস্টমেন্ট পারপাস, এবং গোল্ড এমন একটা কমোডিটি যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ডিমান্ড আছে। সেই কারণে আপনারা দেখছেন এই স্টক মার্কেটে বর্তমানে আপসাইডের একটা বড় র্যালি আসার বা বড় আগামী 4-5 বছর মার্কেট খুব সুন্দর পারফরমেন্স, 4-5 বছর বলবো না, আগামী 1-1.5 বছর মার্কেট খুব সুন্দর পারফরমেন্স দেবে তা নয়। সেই জন্য আপনারা চাইলে গোল্ডের দিকে মুভ করতে পারেন। হ্যাঁ, একটু কিছু স্টাডি করে নেবেন, পড়াশোনা করে নেবেন, তারপরেই ফার্দার স্টেপটা নেবেন। কারণ আমার কথা শুনে দুম করে চলে যাওয়াটা উচিত নয়, নিজে থেকে স্টাডি করে নেওয়া উচিত। সো যদি টোটাল জিনিসটাকে সামারাইজ ওয়েতে করতে চাই তাহলে একটাই জিনিস বলতে পারবো, যেটা রিসেন্ট একদম আমাদের আগামী 2-3 দিনের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকাতে কথা বলতে ট্যারিফের ব্যাপারে। কেননা আমেরিকা বলে রেখেছিল ভারতের ওপরেও ট্যারিফ বানানোর কথা, মনে হয় না বাড়াবে। তার প্রথম কারণ হচ্ছে ইন্ডিয়া যা এক্সপোর্ট করে তার থেকে ইম্পোর্ট বেশি করে। আমরা ইম্পোর্ট মানে ওরিয়েন্টেড কান্ট্রি, আমাদের এখানে কনজিউমার বেশি, কনজামশন বেশি হয়, যেটার জন্য বর্তমান ট্যাক্সের স্ল্যাব চেঞ্জ করা হয়েছে যাতে এই লোকজনদের হাতে কিছু টাকা থাকে, লোকজন কনজিউম করতে পারে। এফএমসিজি সেক্টরে একটু পুশ দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, বাজেটের দিন একটু হালকা দেখা গেছিলো, বাট তারপর থেকে সেরকম কিছু না, কারণ ওভারঅল মার্কেট, ওভারঅল ইকোনমি এখন চাপে আছে। স্টেবল একটু হতে হবে, একটু তার জন্য একটু সময় লাগবে। আগামী 3-4 মাস বা 1 বছরও সময় লেগে যেতে পারে মার্কেটকে আবার ঘুরে দাঁড়াতে বা আবার একটা বুল র্যালি দেখাতে। বাট বর্তমানে যতদূর আমার পয়েন্ট অফ ভিউ মনে হচ্ছে মার্কেট সাইডওয়েজই থাকবে। হ্যাঁ, যারা একটু টেকনিক্যাল ফলো করেন তারা চার্ট দেখলেও বুঝতে পারবেন, বা চার্টের আপনারা যদি র্যালিগুলোকে লক্ষ্য করেন করোনার পর থেকে, তাহলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন একটা সুন্দর বুল র্যালি আছে, তারপর একটা কনসলিডেশন ফেজ রয়েছে, আবার একটা বুল র্যালি রয়েছে, বর্তমানে একটা কারেকশন ফেজ চলছে। এখান থেকেই আস্তে আস্তে কনসলিডেশন ফেজ শুরু হবে, তারপর এফআইআই ব্যাক করবে। হ্যাঁ, এরপরে আরও আরবিআই কি ডিসিশন নিচ্ছে সেগুলোও দেখার আছে। রেট কাট হয়েছে মানছি, বাট সেরকম কিছু ইমপ্রেসিভ কিছু ছিল না, সো কমেন্ট্রিও সেরকম আসেনি। হ্যাঁ, এবার আরবিআই কী করে সেটাই দেখার, দ্রুত কিছু একটা করতে হবে, যেই জন্য আমরা এফআইআইদের অ্যাট্রাক্ট করতে পারি। যদি এফআইআইরা আবার আমাদের মার্কেটে ব্যাক করে, ভরসা দেখায়, তাহলে অবশ্যই মার্কেট সেটাকে কংগ্রাচুলেট করবে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে, মার্কেট আবার বুল রানের দিকে যেতে পারে। তবে বর্তমানে মনে হয় না খুব বেশি এক্সপেকটেশন রয়েছে মার্কেট থেকে। হ্যাঁ, ট্রেডিং করতে পারেন, ইনট্রাডে যারা করছেন করতে পারেন, সুইং যারা করছেন করতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে স্টক মার্কেটের থেকে সেফ ইনস্ট্রুমেন্ট গোল্ড। আর কেউ যদি বাইরে ইনভেস্ট করতে চান তাহলে ইউএসএ মার্কেট বর্তমানে কম্পারেটিভলি সেফ রয়েছে বাকি আদার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস থেকে। ওকে গাইস, সো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকমই কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে।